নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে মোটামুটি তিনটে বড় খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তিনটেই খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে আপনাদের ক্যান্টনমেন্টের কি অবস্থা, দুই হচ্ছে এই যে জুলাই প্রক্লেমেশনের যে খসড়া সেটা একটা তৈরি হয়েছে, তা নিয়ে কি চলছে, আর 3 নম্বর ইউনূসের তড়িঘড়ি দেশে ফেরা কেন। তো এই তিনটে খবর আমি খুব তাড়াতাড়ি ছোট ভিডিওর মধ্যে করার চেষ্টা করব, যাতে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। প্রথমে ক্যান্টনমেন্ট দিয়ে শুরু করি। ক্যান্টনমেন্টের অবস্থা কিন্তু খুব খারাপ। কে কার পিঠ বাঁচাবে, এখন সেই অবস্থা। তারপরে যে ওই আপনাদের একটা চিঠি একটা যেটা জারি করা হয়েছে, একটা সরকারি একটা আদেশ, সেই আদেশ নামায় বলা হয়েছে যে ওইখানে একদম লাল বিল্ডিং করে ক্যান্টনমেন্টের ভেতরে সেটাকে সাব জেল ঘোষণা করে সেখানেই বিচার করা হবে। এতে আগুনে একদম হিট পড়েছে, একবার দাউ দাউ করে জ্বলছে। এখন তো কে ভেতরে যাবে কে বাইরে থাকবে তার তো কোনো ঠিক নেই। এখন এই জুলাই প্রক্লেমেশনে যে ঘোষণাপত্র হয়েছে, সে ঘোষণাপত্র সেনাবাহিনীর হাতে গিয়েছে। ফলে সেনাবাহিনীর ভেতরে একটা প্রচন্ড রকমের অস্থিরতা দেখা দিয়েছে। এর মধ্যে আবার এই একটা অনুষ্ঠানে, বোধহয় 20 তারিখ না কত একটা অনুষ্ঠানে একটা যাওয়ার কথা ছিল ওয়াকারুজ্জামানের, তিনি বোধহয় যাচ্ছেন না। লেফটেন্যান্ট জেনারেল শাহিনকে পাঠানো হচ্ছে। ওয়াকারুজ্জামান এখন ঘরের মধ্যে খিল দিয়ে প্রায় বসে থাকার মতো অবস্থা, বাইরে প্যারা কমান্ডো লাগিয়ে দিয়েছেন। এই হচ্ছে মোটামুটি অবস্থা। তবে ওয়াকার এখনো একটা ওই গিলোটিন থেকে মাথা বার করার চেষ্টা করছেন, যদি এখন এই সবার সঙ্গে মিলে মিশে যদি একটা কিছু করা যায়। কিন্তু বিষয় যেটা হচ্ছে, যে পয়সাটা তিনি জামাতের কাছ থেকে খেয়েছিলেন, জামাত তো সেই পয়সাটা উসুল না করে ছাড়বে না। আমেরিকা যেমন $29 মিলিয়ন এখানে খরচা করেছে, আমেরিকা তো $29 মিলিয়ন যতক্ষণ না তুলছে ততক্ষণ পর্যন্ত আমেরিকা ছাড়বে না। ইনভেস্টমেন্ট করেছে তো, ইনভেস্ট যেখানে হয়, তো ইনভেস্টমেন্টটা সুরক্ষিত রাখার জন্য কিছু একটা আদায় করতে হবে। আমেরিকাও আদায় করার চেষ্টা করছে, এখন জামাতও ওয়াকারের থেকে আদায় করার চেষ্টা করছে। প্রথমটা জামাত ফেল করেছে, জামাতের কথা রাখতে গিয়ে ফেল করেছে ওয়াকার। শেখ হাসিনাকে মারতে পারেনি, সেটা ভারতের জন্য। এইবারেতে যেটা মানে সেনাবাহিনীকে দিয়ে যেটা করানোর চেষ্টা করা হয়েছিল, সেটাও ওয়াকার করতে পারেনি। ফলে তিনি এখন চরম চাপে। এখন সেনাবাহিনীর একটা অংশ এখন দলমত নির্বিশেষে সব ধীরে ধীরে সব এক হচ্ছে। জামাত ছেড়ে দিন, জামাত ছাড়া মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে এবং যারা মধ্যিখানে ছিল, যারা এদিকেও সামলাচ্ছিল ওদিকেও সামলাচ্ছে, মাঝামাঝি অবস্থানের মধ্যে ছিল, তারাও এখন মুক্তিযুদ্ধের সপক্ষে লোকেদের সঙ্গে জুড়ে গেছে। ফলে একটা শক্তি ভারী হয়ে গেছে। যে কোনো মুহূর্তে যে কোনো দিন একটা বড় ঘটনা ঘটতে পারে। এটা আপনাদের আমি আগাম জানিয়ে দিলে, এটা আপনাদের দেশের খবর নয়, এটা আমাদের দেশের খবর, যে আগামী 20-21 তারিখের মধ্যে আপনাদের দেশে এই ক্যান্টনমেন্টের ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত হতে পারে। এখন সেটা কতটা ঠিক কতটা ভুল তো সময়ই বলবে। আমি তো শুধু খবর পাই এবং সেটাকে প্রকাশ করি, একটু আগাম হয়ে যায়। আমি যেমন আগাম বলেছিলাম যে ডক্টর ইউনূস তিনি পোপের সঙ্গে দেখা করতে পারবেন না, পোপ তাকে সময় দেবে না। দেখুন, পোপের সঙ্গে দেখা কিন্তু হয়নি। এদিকে কিন্তু এই চাপাবাজরা রটিয়ে যাচ্ছে, পোপের সঙ্গে দেখা হয়েছে। সামান্য আপনার ইটালির রোমের মেয়র, তার সঙ্গে দেখা করে একটা কাতারে সোফায় সব বসে আছে ইউনূস সহ সবাই, সেই ছবি প্রকাশ করে নিজের নাক কাটার পরও যদি পোপের সঙ্গে ছবিটা যদি দেওয়া হতো, তাহলে পরে তো বাজার আরো গরম হতো। কিন্তু পোপ তো দেখাই করেননি, তার ছবি আসবে কোত্থেকে? এখন এআই দিয়ে এখন তৈরি করবে। এখন তো মানুষ বুঝে গিয়েছে এআই কোনটা। এআই ধরে পেলে মানুষের ওই ফ্যাক্ট চেকিং না কিসে ফেলবে, সেখানে ধরা পড়ে যাবে।
তারপরে তো গুগল সার্চ করলেই ধরা পড়ে যাবে যে ইউনূস তো দেখা করেনি, তাহলে সেটা তো বিপদ। এদিকে দেশের মধ্যে অবস্থা খারাপ, সেটা তো খবর পাচ্ছে বলেই একেবারে তার 16 তারিখে থেকে ফেরার কথা হয়েছিল, সে একেবারে আজকে ভোর রাতে সে একেবারে চলে এসছে। এই হলো আপনাদের মানে ইউনূসের খবর। ইউনূস আরো একটা ঘাবড়ে রয়েছে এই কারণে, এই যে জুলাই প্রোক্লামেশন যেটা হয়েছে, জুলাই প্রোক্লামেশন যে খসড়াতে যাওয়া হয়েছে সেটাতে এখন এনসিপি তো প্রচন্ড নাচানাচি করছে। কারণ বলা হচ্ছে সেখানে খসড়াতে যে এনসিপি মানে একটা বিপ্লবী সরকার গঠন করা যেতে পারে। এখন বিপ্লবী সরকার যদি হয় তারপরে এনসিপির বারবারন্ত তারা নাচানাচি কাল রাত থেকে নাচানাচি শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে ইউনূসের বিপদ কোথায়? কারণ ইউনূস তো নিজের গদি রক্ষার জন্য ওই এনসিপি কেও কাঁচি করে দিয়েছিলেন, উনি সবাইকে কাঁচি করেছেন। এইবারতে এনসিপি যদি ক্ষমতায় যদি আসে বা এনসিপি ভাবছে যদি আমরা ভোট করে যদি ক্ষমতায় আসতে পারি ভোট লুটপাট করে, তাহলে পরে আমরা ইউনূসকে ফাঁসি কাটে ছুড়িয়ে দেবো। আর ইউনূস ভাবছে এই অবস্থার মধ্যে পরিত্রাণ পেতে আমাকে তাড়াতাড়ি দেশে ফিরে আমাকে এটা সুষ্ঠু সমাধান করতে হবে, আলী রিয়াজের সঙ্গে বসে কিছু এদিক ওদিক করতে হবে। আমাদের মোহাম্মদ ইউনূস তিনি এখন ভয়ে কাঁপছেন। সব থেকে বড় ব্যাপার হলো ওয়াকারুজ্জামান তিনি যে কোনো সময় মানে হয় তাকে তার সামনে দুটো পথ, এক তাকে মুক্তিযুদ্ধের সপক্ষে তাকে দাঁড়াতে হবে, আর নইলে গলা গিলোটেনে দিতে হবে, দুটোর একটা। কারণ ভেতরে যে উত্তপ্ত অবস্থা হয়ে রয়েছে, ওই চোখের সামনে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে একটা পাঁচিল দিয়ে সেখানে লাল রং হচ্ছে, সেখানে বন্দি শিবির তৈরি করা হচ্ছে, সেখানেই আদালত হবে, সেখানেই কারাগার হবে, আর সেটা হবে সরকারি একটা নির্দেশে, যেটা আর্মির কোনো রুলস এন্ড রেগুলেশন না মেনে তাতে কেউ তো মানে করছে না, অ্যালাউ করছে না। ফলে এখন যে জায়গায় এসে পৌঁছেছে, এখন আগুনের স্তূপের উপরে বসে রয়েছে আপনাদের কি বলে ক্যান্টনমেন্ট। এখন সেখান থেকে কি করে এখন আপনাদের দেশ উদ্ধার পাবে, কি হবে না হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, আমি কয়েকটা দিন কিন্তু ভীষণ রকম ক্রুশিয়াল, যখন তখন যা কিছু ঘটতে পারে। এমন হতে পারে, খবর এটা আমাদের কাছে আছে, যে আর্মি ক্ষমতা নিল, যে নতুন যে আবার 22 তারিখ না কত তারিখ আবার যে আপনাদের রায়টা বেরোবে একটা অন্তর্বর্তী সরকারের, সেই সরকার একটা তৈরি করে দেশে আর্মি ক্ষমতা নেবে, সেই সরকার তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, এরম একটা খবর ভেতরে ভেতরে গুঞ্জন চলছে। হয়তো হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু হওয়ার চান্সটাই কিন্তু বেশি। কারণ ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে এটা হতে পারে। দিন ধরে আকাশে বাতাসে কাগজে টিভিতে সর্বত্র আলোচিত একটাই কথা, নরেন্দ্র মোদীকে হত্যার চক্রান্ত হয়েছে। হত্যার চক্রান্ত আজকে হয়নি, বহুদিন আগে থেকেই হচ্ছে। এটাকে দুটো অ্যাটেম্প ফেল করেছে, এটা ছিল থার্ড অ্যাটেম্প। এই অ্যাটেম্পটা ধরা পড়েছে অনেকদিন আগে। আপনাদের মনে আছে নরেন্দ্র মোদী সম্প্রতি মণিপুর সফরে গেছিলেন। মণিপুর সফরের আগে ঠিক 15 দিন আগে এই চক্রের মাথাকে ধরা হয়েছে মানে শুট করে দেওয়া হয়েছে। এখন এই ঘটনাটা কি, এর পেছনে কি আছে? ঘটনা তো সবাই জানেন যে মোদী নিয়ে নানান গল্প হয়েছে, সেই গল্পটা আমিও জানি, কিন্তু আমি সেই নিয়ে বিশেষ মাথা ঘামাইনি, কারণ ও গল্প সবাই করছে। আসল ঘটনা কি, ভেতরের খবরটা কি? ভেতরের খবরটা আমি কয়েকদিন ধরে খোঁজ খবর করতে করতে জানতে পেরেছি যে এর পেছনে রয়েছে সিআইএ লোক লাগিয়েছে। এখন এই এজেন্সিগুলো যারা আসে না,
এজেন্সিগুলোর কাজকর্ম সম্পর্কে সাধারণ মানুষের বা আমাদেরও ধারণা খুব কম আছে। আমি একটুখানি আপনাদের ছুঁয়ে দেবো এজেন্সি কিভাবে কাজ করে। তা আমাদের রয়ের কানে এসছিল, র তো সবসময় সতর্ক হয়ে রয়েছে, রয়ের কানে সবসময় আসছে যে এরম একটা কিছু হতে যাচ্ছে। এজেন্সি কাজ করে কিরাম, এজেন্সি আউটার সার্কেল একটা আছে, তার ভেতরে ইনার সার্কেল আছে, তার ভেতরে কোর সার্কেল আছে। আউটার সার্কেল কি? আউটার সার্কেল হচ্ছে ধরুন কোন কোন দেশ নরেন্দ্র মোদীর বিরোধী, দেশগুলোকে আইডেন্টিফাই করুন। এবার সেই দেশগুলোর সঙ্গে ভারতবর্ষের কোন স্টেটগুলোর সঙ্গে আলাপ রয়েছে। এবার কোর সার্কেল যেটা, সেই সার্কেলটা ঠিক করে যে যে কোর দেশগুলোর সঙ্গে আমাদের স্টেটের ভালো সম্পর্ক রয়েছে, সেই স্টেটের মধ্যে নরেন্দ্র মোদী বিরোধী কারা রয়েছে। এই খুঁজতে 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 সেভেন সিস্টারের ওপর এমনি নজর রয়েছে। সেভেন সিস্টারে খোঁজ পাওয়া গেল যে একজন শার্প শুটার ইউএস নিয়োগ করেছে, শার্প শুটার। এখন আপনারা সব বাজেট শুনেছেন, ধরুন রেল বাজেট শুনেছেন, ফিনান্স বাজেট শুনেছেন, আপনার ফুড বাজেট শুনেছেন, বিভিন্ন প্রকল্পে অর্থ বাজেট বরাদ্দ করে বাজেট হয়। ব্ল্যাক বাজেটের কথা কখনো নাম শুনেছেন? ব্ল্যাক বাজেট, ব্ল্যাক বাজেট হচ্ছে এজেন্সিকে যে টাকাটা দেওয়া হয় না, সেই টাকাটা হচ্ছে ব্ল্যাক বাজেট। তার কোনোদিন তার অর্থ কত জানা যাবে না, তার হিসেবপত্র দাখিল করা হয় না, এবং তার যে অ্যাসেট রয়েছে সেই অ্যাসেটকে কত টাকা দেওয়া হচ্ছে সেই অ্যাসেটই একমাত্র জানে, এবং অ্যাসেট তার অ্যাসেটকে কত টাকা দিচ্ছে সেই অ্যাসেট তার পরের অ্যাসেটটা জানে না, উপরের অ্যাসেটটা কত আছে। মানে এইভাবে কাজগুলোকে হয়। তাই এর হিসেবপত্র সমস্ত জ্বালিয়ে দেওয়া হয়। কোনো হিসেবপত্র সরকারও চায় না, আর কেউ রাখেও না হিসেবপত্র। কাজ হয়ে গেল, কেউ হিসেবও চাইবে না, কেউ দেখতেও যাবে না, একদম কাগজপত্র সব জ্বালিয়ে দাও। এটা হচ্ছে ব্ল্যাক বাজেট। সেই ব্ল্যাক বাজেট ঠিক করা হয়েছিল 10 মিলিয়ন। এখন হয় কি, ধরুন একটা কোভার্ট অপারেশন করতে গেলে, ফুটপ্রিন্ট মেটাতে গেলে 90% খরচা হয়, আর 100 টাকা যদি খরচা হয়, ধরা হয়, আমি কথার কথা বলছি, তাহলে 90 টাকা খরচা হয় ফুটপ্রিন্ট মেটানোর জন্য, মানে পায়ের ছাপটা মেটানোর জন্য, মানে সমস্ত রকম নিশানা মেটানোর জন্য। আর 10 টাকা খরচা হয় সেই অপারেশনটার জন্য। এই 10 বিলিয়ন টাকা যেটা দেওয়া হয়েছিল, সারা বিশ্ব দেওয়া হয়েছিল, তার মধ্যে মাত্র 10 মিলিয়ন টাকা খরচা হয়েছিল ভারতবর্ষের মণিপুর। এবং তার মধ্যে কত টাকা সেই পেয়েছে, এই শার্প শুটার পেয়েছিল, সে তো মারা গেছে, তাকে জানা যায়নি। এখন শার্প শুটার খুঁজবে কি করে? এজেন্সির কাছে সব খবর থাকে, আপনার পুলিশের কাছে সব খবর থাকে, আইপির কাছে সব খবর থাকে। মার্ডার হোক, চুরি হোক, ডাকাতি হোক, রেপ হোক, যাই হোক না কেন, ঠিক ধরে আনবে, তদন্ত করে ঠিক ধরে আনবে। এখন যে শার্প শুটার, তো সাধারণত আন্ডারওয়ার্ল্ড ছাড়া শার্প শুটারের খবর পাওয়া যায় না। আপনাদের আজকে এই যে পুরনো ফোনটা আমি এডিট করছি, এই কারণে ভিডিওটা করছি, কারণ আপনাদের কিছু ছবি দেখানোর দরকার। ছবিগুলো দেখলে এবং আপনারা ঘটনা পরম্পরা বুঝতে পারবেন। আমাদের এখানে লরেন্স বিষ্ণুই বলে একটা গ্যাংস্টার আছে, লরেন্স বিষ্ণুই। সে জেলে আছে, সে মাদক ব্যবসা করে, কিন্তু চরম মানে দেশভক্ত এবং চরম মোদী ভক্ত। এই যে কিছুদিন আগে আপনার মনে আছে যে কানাডাতে হরদীপ সিং নির্ঝর, একজন খালিস্তানি, মারা গেলেন, খুন হলেন, যার পরিপ্রেক্ষিতে আমাদের কানাডা সরকার অজিত দোভালের নাম এফআইআর দায়ের করেছে। এই নিয়ে ভারত সরকারের সঙ্গে ভীষণ বিরোধ, একেবারে চার দিয়ে দেয়,
সে খবর আপনাদের মনে আছে নিশ্চয়ই। কাজটা করেছিল কিন্তু লরেন্স বিষ্ণুয়ের চেলা গোল্ডি ব্রার। এই হচ্ছে গোল্ডি ব্রার, এই হচ্ছে লরেন্স বিষ্ণু। গোল্ডি ব্রারকে ফিট করেছিল লরেন্স বিষ্ণুই। গোল্ডি ব্রার কানাডা গিয়েছে, কাজটি করেছে, কাজটি করে প্লেন ধরেছে, প্লেন ধরে বেরিয়েছে। ধরুন কোন অপারেশন যদি এজেন্সি যখন করে না, নিজে হাত নোংরা করবে না। অপারেশন এমন কাউকে দিয়ে করাবে যেখানে ভারতের নাম আসবে না। যখনই নির্ঝর নিয়ে যখন আলোচনা শুরু হলো, কাগজে লেখালেখি হলো, তখন গোল্ডি ব্রার কিন্তু বেরিয়ে গেছে দুবাই। সে কিন্তু ধরাছোঁয়ার বাইরে। নাম গিয়ে পড়লো অজিত দোভালের, যার জন্য কোন রকম প্রমাণ ছাড়া অজিত দোভালের নামে দেওয়া হয়েছে বলে এটা নিয়ে গন্ডগোলটা হয়েছে। এবার মণিপুর যাবেন প্রধানমন্ত্রীর ডেট ঠিক হয়ে যাচ্ছে তো অনেকদিন আগে। মণিপুরে উনি সভা করবেন, এখন তার আগে করতে হবে, তাহলে শার্পশুটারের খবর কোথা থেকে পাওয়া যাবে? ধরা হলো লরেন্স বিষ্ণুকে, যে ভাই শার্পশুটার সেভেন সিস্টারে কি আছে বা অন্যত্র কি আছে একটু খবর দাও। লরেন্স বিষ্ণু বিশেষ বিশেষ সুবিধা পায়, সে মাতৃভক্ত বলে। আর সে এমনি খুন খারাপি করে না, তার ড্রাগের ব্যবসা, খুন খারাপি করে না, তাকে জেলে পড়ে রেখে দিয়েছে। কিন্তু বাইরের সমস্ত নোংরা কাজ লরেন্স বিষ্ণুই করে। লরেন্স বিষ্ণুই খবরটা দিয়েছিল যে অমুক জায়গায় আমার লোক খবর দিয়েছে, এই বাড়িতে অমুক তারিখে এই লোকটা এসছে, এ কিন্তু শার্পশুটার, আপনারা একবার দেখুন। এবার এনএসসি খবর, আগে তো সেন্ট্রাল আইবি আগে দেখলো, র দেখলো, কোথায় যাচ্ছে না যাচ্ছে, কতদিন ধরে তার ইতিহাস ভূগোল সমস্ত দেখলো, দেখে বুঝে গেল এই হচ্ছে আসল লোক, যে লরেন্স বিষ্ণুই যে খবরটা দিয়েছিল। এখন লরেন্স বিষ্ণুর অসুবিধাটা হচ্ছে, লরেন্স বিষ্ণুর সেভেন সিস্টারে সেরকম কোনো অ্যাক্সেস নেই যাকে দিয়ে লরেন্স বিষ্ণুই এই কাজটা করাবেন। তখন বাধ্য হয়ে এনএসজি কমান্ডোদের ডাকা হলো। এনএসজি কমান্ডোরা ওই বাড়িটা ঘিরে ফেললো, ঘিরে ফেলে তারপর ওই ব্যক্তিকে শুট করলো, ঘটনাস্থলেই তাকে শুট করলো। এই যে ভেতরের খবর, এই ভেতরের খবর কিন্তু আপনারা কোনোদিনই কাগজে খুঁজে পাবেন না। এরপরেই সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর, ছানবিন যখন ঠিকঠাক হয়ে গেল, তখন নরেন্দ্র মোদী মণিপুর গেলেন। মণিপুর গিয়ে তার ভাষণ টাষণ দিয়ে তিনি যে এখন রোড শো করলেন, করে নিরাপদে ফিরে চলে এলেন। ফলে এই যে $10 বিলিয়ন যেটা সিআইএ ঢেলেছিল, সেই $10 বিলিয়ন জলে গেল। এই যে আমি যেটা বলছিলাম যে আমাদের এজেন্সিগুলো কিভাবে কাজ করে, যে কোনো এজেন্সি আপনারা ভাবতে পারবেন না। ধরুন মোসাদ, আপনারা জানেন তো মোসাদ হচ্ছে সব থেকে টপ এজেন্সি। তা মোসাদের ঘরে হামাস ঢুকে গেল, আবাবিল পাখি হয়ে ঢুকে গেল, ঢুকে গিয়ে 1,500 লোককে তুলে নিয়ে চলে গেল। মোসাদ জানতে পারলো না। মোসাদের আসল উদ্দেশ্য ছিল, ইসরায়েলের আসল উদ্দেশ্য ছিল যে আমি মারবো হচ্ছে হামাস আর হুতিকে। এমনি যদি হামাস আর হুতিকে যদি আমি মারতে যাই, গাজা ধ্বংস করতে যাই, সারা পৃথিবী আমার ওপরে চেপে ধরবে। ফলে কোলাটারাল ড্যামেজ, আগে জিজ্ঞেস করে কোলাটারাল ড্যামেজ কত হবে, বলে হ্যাঁ কিছু কোলাটারাল ড্যামেজ হবে, ঠিক আছে, দেশমাতৃকার জন্য কোলাটারাল ড্যামেজ হোক। ফলে ওই জিনিসটা হয়েছিল। তারপরে কি হলো, গাজা ধ্বংস হয়ে গেল, হুতি হামাস ধ্বংস হয়ে গেল, কিছু লোকের প্রাণ গেল দেশটার বিনিময়ে। এটা হলো। আচ্ছা, দেশের এত বড় শক্তি, পৃথিবীর এত বড় শক্তি সিআইএ, ধরে নিচ্ছে এত বড় শক্তি সিআইএ, তার 58টা দেশে তার বেস রয়েছে। এত শক্তিশালী সিআইএ এর বাজেট, তার ব্ল্যাক বাজেট কত কেউ জানে না, কিন্তু আমাদের ব্ল্যাক বাজেটও কেউ জানে না।
সেই সিআইএ এর ঘরে ঢুকে, আমেরিকার ঘরে ঢুকে, আমেরিকার প্লেন নিয়ে সোজা টুইন টাওয়ারে বেড়ে দিল। এত সোজা। তারপর আমেরিকা কি করলো? পুরো একদম তালিবান একেবারে আফগানিস্তানে ঢুকে মারলো, একে মাথাকে মারলো। তারপরে তো আফগানিস্তান পয়সা করে আফগানিস্তানের স্থায়ী ঠিকানা তৈরি করলো। মনে করেছিল আফগানিস্তান দখল করতে পারবে, কিন্তু 20 বছর লড়াই করেও ওই পাহাড়ি তালিবানদের সঙ্গে যুদ্ধ করে পারেনি। সেটা হচ্ছে টেরেনটার জন্য, ওই পাহাড়ি পর্বতী এলাকার জন্য পারেনি। আমাদের ভারতবর্ষে পেহেলগাম আমাদের ঘটে গেল, এত খবর রাখে, পেহেলগামের খবর রাখেনি? নিশ্চয়ই রেখেছিল। আসলে কিছু ঘটনা ঘটতে দিতে হয়, এই রামায়ণের গুলো বলার কারণ আছে। কিছু ঘটনা ঘটতে দিতে হয়, তার রিটালিয়েশনে পাকিস্তান অর্ধেক ধ্বংস হয়ে গেলে এবারে তো পুরো ধ্বংস হবে। আর সিআইএ জানে যতদিন মোদি এখানে আসেন, ভারতবর্ষে মোদি যতদিন ক্ষমতায় আসেন, ততদিন তারা এশিয়ার ওপরে, আমাদের এশিয়ান কান্ট্রিগুলোর ওপরে তারা বেস করতে পারবে না, এবং বাংলাদেশে তাদের পার্মানেন্ট ঘাঁটি করতে পারবে না। ফলে মোদিকে সরাও, এটা চলছে 2018 থেকে। আজকে সমস্ত ব্যাপারটা আস্তে আস্তে ফাঁস হচ্ছে। এখন প্রচন্ড অ্যাক্টিভ। এখন এই যে আপনারা বাংলাদেশে লোকজন বলছে এখানে ঢুকবে, ভারত তো চাইছে, আমি কয়েকবার আপনাদের বলেছিলাম না, ভারত তো চাইছে যে একবার ঢুকে একটা হামলা কর। কিছু কিছু পয়েন্ট নিশ্চয়ই খুলে রেখে দিয়েছে যাতে ঢুকতে পারে, হামলা করতে পারে। কিছু লোকের বলিদান হবে, পেহেলগামের মতো পশ্চিমবঙ্গেও কিছু, বা পশ্চিমবঙ্গের বাইরেও কোনো রাষ্ট্রে, এতে রাজ্যে কোনো ঘটনা ঘটতে পারে, কোনো বিস্ফোরণ হতে পারে, তার দায়টা গিয়ে পড়বে সোজা বাংলাদেশের ওপরে। এইগুলো হচ্ছে এজেন্সির কাজ। এজেন্সি এইভাবে কিভাবে কাজ করে আপনারা ভাবতে পারবেন না, যে কিভাবে এজেন্সি কত রকম তাদের ছক আছে, এবং দেশের লোককে এজেন্সি বলে দিয়ে দেয় তার অন্য কাজ করার জন্য। এখানেও একটা নতুন ঘটনা হয়তো অপেক্ষা করছে, যবে হবে তবে জানতে পারবো।